সমস্ত দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে তোমাদের শিক্ষাবিজ্ঞানের জাতীয় শিক্ষানীতি 1986 এই চ্যাপ্টারটা নিয়ে আমি তোমাদের সামনে আজকে আলোচনা রাখব। তো তোমরা নিশ্চয়ই আমার আগের যে কমিশনগুলো আমি আলোচনা করেছিলাম 1947-48 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, 1952 মুদালিয়ার কমিশন এবং 1964-66 কোঠারি কমিশন, এই সমস্ত কমিশনগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। যদি না দেখে থাকো আর একবার দেখে নেবে। আজকে আমার এই জাতীয় শিক্ষানীতি 1986 যে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উপর আমি তোমাদের এই পাঠ তৈরি করেছি। তো তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রথমে আমি আসব 1986 সালের যে জাতীয় শিক্ষানীতির তার পশ্চাৎপট কী ছিল। প্রথমত মাথায় রাখতে হবে যে 1964 থেকে 66 যে কোঠারি কমিশন গঠন হয়েছিল, তারপর 1968 সালে এই জাতীয় শিক্ষানীতি কিন্তু একটা কমিশন কিন্তু তৈরি হয়েছিল। এই বিশ্ববিদ্যালয় কমিশন, মুদালিয়ার কমিশন এবং কোঠারি কমিশনের যে দুর্বলতাগুলো ছিল সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার জন্যই কিন্তু 1968 সালে জাতীয় শিক্ষানীতি কিন্তু তৈরি হয়। কিন্তু সেই জাতীয় শিক্ষানীতির যে কমিশন তার মধ্যেও বেশ কিছু ত্রুটি কিন্তু থেকে যায়। সেই কারণে 1986 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বে আবার নতুন করে এই জাতীয় শিক্ষানীতিকে সংশোধন করে নাম রাখা হয় জাতীয় শিক্ষানীতি 1986। কেমন? তো এই সময় রাজীব গান্ধী যেটা উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষের শিক্ষাকে উন্নতি করাতে গেলে বা এটাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে গেলে অবশ্যই গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে এবং শুধু শহর অঞ্চল নয়, প্রত্যেকটা ব্লকে বিশেষ এক ধরনের বিদ্যালয়। তো এই সময় রাজীব গান্ধী যেটা উপলব্ধি করেছিলেন স্বাভাবিকভাবেই যে এই যে মানুষের যে সমস্যা, দেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে বিভিন্ন ধরনের সমস্যা, তার মোকাবিলা করার জন্য নতুন শিক্ষা ব্যবস্থার একটা রূপরেখা প্রস্তুত করা দরকার এবং তার ভিত্তিতে তিনি দ্য চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ বাই নামে একটি গ্রন্থ উপস্থাপন করেন এবং যা 1968 সালে জাতীয় শিক্ষানীতিতে একটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। কেমন? তো এই পলিসিতে অর্থাৎ রাজীব গান্ধী এই সময় কি বলে গেছিলেন সেই নিয়ে আমি তোমাদের সামনে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। কেমন? তিনি যেটা বলেছিলেন শিক্ষার উপাদান এবং ভূমিকা নিয়ে, তিনি বলছেন যে শিক্ষা হবে সকলের জন্য, শিক্ষা হবে সর্বাঙ্গীন একটা দেশের উন্নয়নের সূত্র। অর্থাৎ মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে যদি শিক্ষাটা উপলব্ধি থাকে তাহলে কখনোই দেশের কিন্তু উন্নতি সাধন হবে না। নেক্সট হচ্ছে জাতীয় ব্যবস্থায় শিক্ষা। এই শিক্ষাটাকে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত শিক্ষাক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্ত্রী পুরুষ সকলে, সব শিক্ষার্থীর একটা সমান সুযোগ কিন্তু থাকবে। নেক্সট হচ্ছে সাম্যের জন্য শিক্ষা। দেশের অনুন্নত সম্প্রদায় যেমন তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু, মহিলা এবং প্রতিবন্ধী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিতে হবে। নেক্সট হচ্ছে বিভিন্ন স্তরের শিক্ষার যে পুনর্গঠন, সেই পুনর্গঠন নিয়ে রাজীব গান্ধী কি বলে গেলেন। প্রাক প্রাথমিক শিক্ষাকে সঠিক এবং সুষ্ঠু উপায়ে রূপায়িত করতে হবে, কারণ প্রাক প্রাথমিক শিক্ষা হচ্ছে ভিত কোনো একটা দেশের। তাই সেই ভিত যদি নড়বড়ে হয়, ভিত যদি দুর্বল হয়, তাহলে উপরের যতই কিছু দেওয়া হোক না কেন সেটা কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই সেক্ষেত্রে তিনি খুব বেশি পরিমাণে জোর দিয়েছিলেন প্রাথমিক এবং প্রাক প্রাথমিক শিক্ষার ওপর। তার সঙ্গে তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা থাকলোই। কেমন? প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার প্রসার ঘটানো, সমস্ত ছেলেমেয়েকে বিদ্যালয়ে ভর্তি করা এবং অন্তত 14 বছর বয়স পর্যন্ত সব শিক্ষার্থীকে বিদ্যালয়মুখী রাখা, সর্বোপরি শিক্ষার গুণগত মানের প্রকৃত উন্নয়ন ঘটানোই কিন্তু ছিল রাজীব গান্ধীর লক্ষ্য। মেধাবী এবং প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য উপযুক্ত সুযোগ সুবিধা দিতে সারা দেশের প্রতিটি জেলায়
একটা করে মডেল স্কুল তৈরি হবে, যার নাম দেওয়া হয়েছে পরবর্তীকালে নবোদয় বিদ্যালয়, বা এর একটা নাম হচ্ছে পেস সেটিং বিদ্যালয়। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। যেমন আমাদের নদিয়া জেলার কল্যাণীতে রয়েছে নবোদয় বিদ্যালয়। বৃত্তি ও কারিগরি শিক্ষা প্রসারের এবং কারিগরি শিক্ষার এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে শিক্ষার্থীদের একটা অবাধ সঞ্চালনের সুযোগ কিন্তু সৃষ্টি করতে হবে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যদি সীমাবদ্ধ থেকে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষা প্রসারিত হবে না। তাই সেক্ষেত্রে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার একটা সুযোগ কিন্তু রাখতে হবে। পুস্তকের মান, অর্থাৎ পুস্তকের যে গুণগত মান, সেটা অবশ্যই যথোপযুক্ত হওয়া দরকার। এক্ষেত্রে অঙ্ক, বিজ্ঞান শিক্ষা, দৈহিক শিক্ষা ইত্যাদির ওপর কিন্তু গুরুত্ব দেওয়ার কথা রাজীব গান্ধী বলে গেছিলেন। নেক্সট হচ্ছে বহিঃপরীক্ষার প্রাধান্য হ্রাস করে অভ্যন্তরীণ মূল্যায়নের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়ার কথা বলা হয় এবং গ্রেড প্রথা চালু করার কথা তিনি বলেছিলেন। নেক্সট হচ্ছে শিক্ষকের একটা সামাজিক দায় দায়িত্ব থেকে যায়। তাই শিক্ষকের সামাজিক কি বলবো মর্যাদা বৃদ্ধির দিকেও তিনি কিন্তু নজর দেওয়ার কথা বলেছেন। শিক্ষকের বেতন ও চাকরির সুবিধা লাভ এবং তাদের সামাজিক ও পেশাগত দায়িত্বের সঙ্গে সঙ্গতি রেখেই কিন্তু সেটা করতে হবে এবং শিক্ষণ ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে এবং একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, কারণ প্রতিটি জেলায় এর জন্য কিন্তু ডায়েট স্থাপন করা হয়েছিল। শিক্ষা পরিচালনা, জাতীয় স্তরে শিক্ষাকে পরিচালনার জন্য CABE সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা সর্বভারতীয় যে সারা ভারতবর্ষের বিভিন্ন যে সমস্ত রাজ্যগুলো আছে তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এবং তার জন্য SABE গঠন করা হয়, অর্থাৎ স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন গঠনের কথা বলেন। আর্থিক সংস্থান, ধীরে ধীরে প্রত্যেকটা বিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি করা এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এর শতাংশ যাতে 6% যাতে আরও বাড়ানো যায় সেদিকে লক্ষ্য রাখার কথা বলা হয়। জাতীয় শিক্ষানীতি 1986 শিক্ষার ইতিহাসে একটা বলিষ্ঠ পদক্ষেপ হিসাবে কিন্তু গ্রহণ করে। এই শিক্ষানীতিতে শিক্ষার সর্বাঙ্গীন বিকাশের জন্য যে বিভিন্ন যে সুপারিশগুলো করা হয়েছিল তা কিন্তু যথেষ্ট ভারতবর্ষের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ভূমিকা কিন্তু গ্রহণ করে। কেমন আসবো জাতীয় শিক্ষানীতির 1986-তে মাধ্যমিক শিক্ষার প্রয়োজনীয়তা, প্রসার, গুণগত মান সম্পর্কে কি বক্তব্য রাখা হয়েছিল। কেমন মাধ্যমিক শিক্ষার প্রয়োজনীয়তা, এক্ষেত্রে বলা যায় মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার যে বিষয়গুলি থাকবে তার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করবে। দেশের মধ্যস্তরের নেতৃত্বদানের জন্য শিক্ষার ক্ষেত্রে এই শিক্ষা একটা কার্যকরী ভূমিকা গ্রহণ করবে এবং জাতীয় বিকাশে এই স্তরের প্রয়োজনীয়তা কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। মাধ্যমিক শিক্ষার প্রসার, স্বাধীনতা অর্জনের পরে মাধ্যমিক শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে, কিন্তু সেই অনুযায়ী ছাত্র শিক্ষকের যে সংখ্যার অনুপাত সেটা বজায় রাখার ব্যবস্থা কিন্তু এখনও হয়ে উঠতে পারেনি। মাধ্যমিক শিক্ষার গুণগত মান, কেবল মাধ্যমিক শিক্ষার অপ্রতুল প্রসার একমাত্র কিন্তু সমস্যা নয়, এর গুণগত মান উন্নত করাও কিন্তু বিশেষ প্রয়োজন। অর্থাৎ আমরা শুধু কোয়ান্টিটি বাড়াবো, শিক্ষার কোয়ান্টিটি বাড়াবো, কোয়ালিটি থাকবে না তা কিন্তু নয়। কোয়ান্টিটির সঙ্গে সঙ্গে কোয়ালিটি অর্থাৎ গুণগত মানটার দিকেও কিন্তু বিশেষ নজর রাখা প্রয়োজন। এইসব কারণে জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে কিছু বিষয় উল্লেখ করার কথা বলা হয়েছে। যেমন মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের পুনর্গঠন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা স্তরের যে পাঠ্যক্রম রাখা হয়েছিল সেটা যাতে যথেষ্ট যুক্তিসঙ্গত এবং বিজ্ঞানসম্মত উপায়ে রচিত হয় তার দিকেও কিন্তু বিশেষ নজর রাখা প্রয়োজন। এবং ভারতীয় যে সংস্কৃতি, যে উন্নত কর্মনীতি, মানবিক ও সংস্কৃতি বিভিন্ন বিষয়গুলো যে শিক্ষার্থীদের মধ্যে যে মূল্যবোধ সৃষ্টি করতে পারে সেই বিষয়টা মাথায় রেখেও কিন্তু সেইভাবে সিলেবাসটাকে বা পাঠ্যক্রমকে কিন্তু সাজানো একান্ত প্রয়োজন। উচ্চশিক্ষার ব্যয়বহন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যয়বহনের জন্য সরকারকে যেমন দায়িত্ব নিতে হবে তেমন বেসরকারি সংস্থাগুলোকেও কিন্তু উন্নয়নমূলক সংস্থা যেগুলো আছে তাদেরও কিন্তু পাশাপাশি এগিয়ে আসতে হবে। উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ, স্নাতকোত্তর শিক্ষার ক্ষেত্রে কেবল উপযুক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরাই পড়াশোনার সুযোগ দেওয়া হবে এবং প্রবেশিকা পরীক্ষায় যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরাই কিন্তু ভর্তির সুযোগ পাবে। নেক্সট হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন। এছাড়াও বিভিন্ন জায়গায় যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে তাছাড়াও নতুন নতুন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু গড়ে তোলার কথা বলা হয়।
মানোন্নয়নের জন্য বিশেষ সুযোগ সুবিধা, উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় কর্মসূচিগুলিকে আবার রিভিশন করতে হবে, বিভিন্ন শিক্ষা কোর্সের কম্বিনেশন নির্বাচনের সহায়তা করতে হবে এবং পাশাপাশি শিক্ষণ পদ্ধতি পরিবর্তনে প্রয়াসী হতে হবে এবং মেধার ভিত্তিতে সমস্ত পদ পূরণের জন্য চেষ্টা করতে হবে। বিশ্ববিদ্যালয় গবেষণাগার, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যাতে গবেষণার সুযোগ থাকে, ছাত্ররা যাতে গবেষণা করার সুযোগ পায়, সেদিকেও কিন্তু নজর রাখার কথা এই কমিশনে কিন্তু উল্লেখ করা হয়। জাতীয় শিক্ষানীতি 1986-তে উল্লেখিত অর্থপূর্ণ অংশীদারিত্ব, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয়, এই পার্ট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রায় প্রতি বছরই কম বেশি এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতেই থাকে, তাই তোমরা অবশ্যই এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়বে প্রত্যেকে। কেমন? যাই হোক, আমি এই প্রশ্নটা সংক্ষেপে তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করছি। ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি যে বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেয়েছে, তার মধ্যে এই অর্থপূর্ণ অংশীদারিত্ব এবং অপারেশন ব্ল্যাকবোর্ড, তার সঙ্গে নবোদয় বিদ্যালয় যথেষ্ট কিন্তু তাৎপর্য রেখে যায়। 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ্য এই শিক্ষাকে যৌথ তালিকার অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য উভয় মিলেই এই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু পরিচালনা করবে, তাই এটাকে বলা হয় অর্থপূর্ণ অংশীদারিত্ব। জাতীয় শিক্ষানীতিতে বাস্তবে রূপ দেওয়ার জন্য এক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করা, শিক্ষার গুণগত মানকে আরও বাড়িয়ে তোলা, জনগণের মধ্যে জাতীয় সংহতিকে বজায় রাখা, মানব সম্পদের যথাযথ বিকাশ এবং উন্নয়নের জন্য অর্থ ব্যবস্থা করতে হবে এবং পাশাপাশি কেন্দ্র রাজ্য সরকার যৌথভাবে এই সমস্ত দায়িত্বগুলো পালন করবে, অর্থাৎ কেন্দ্রেরও যেমন ভূমিকা থাকবে, রাজ্যেরও তেমন ভূমিকা থাকবে। অর্থাৎ তবে কি হবে, সারা ভারতবর্ষে মোটামুটি একই রকম শিক্ষা একটা ধাঁচ কিন্তু বজায় থাকবে, তা না হলে কী হবে, বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। তাই এক্ষেত্রে শিক্ষাকে জাতীয় স্তরে একটা অর্থপূর্ণ অংশীদারিত্ব হিসাবে তুলে ধরা হয়েছে। নেক্সট আমি আসবো অপারেশন ব্ল্যাকবোর্ড। এই জাতীয় শিক্ষানীতি 1986-তে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ছিল অপারেশন ব্ল্যাকবোর্ড এর প্রণয়ন। প্রাথমিক বিদ্যালয়গুলিকে দৈনন্দিন পরিচালনার জন্য বা সাক্ষরতার প্রসারের কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্ল্যাকবোর্ড শব্দটিকে একটি প্রতীক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। এই অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের কারণ ছিল তৎকালীন সময় প্রাথমিক শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষার সঙ্গে একটা সম্পর্ক বজায় রেখে চলার জন্য প্রাথমিক শিক্ষাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং এই অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রকল্পের যে কর্মসূচিগুলো ছিল, আমি সংক্ষেপে তোমাদের সামনে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। প্রথমত, প্রাথমিক বিদ্যালয়ে অন্তত দুখানা বড় বড় ঘর থাকবে, যেগুলি সব ঋতুতে ব্যবহার করা যাবে। প্রাক প্রাথমিক স্তরের শিশুদের জন্য খেলাভিত্তিক শিক্ষানীতি অনুসরণ করে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম এখানে তাদের ব্যবস্থা রাখতে হবে। নেক্সট হচ্ছে মানচিত্র, চার্ট, ব্ল্যাকবোর্ড, অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সরঞ্জামের ব্যবস্থা রাখতে হবে। অন্তত 2 জন শিক্ষক প্রত্যেকটি বিদ্যালয়ে নিযুক্ত হবেন, যাদের মধ্যে একজন হবেন মহিলা, অন্যজন হবেন পুরুষ। ক্রমশ প্রতিটি শ্রেণীতে একজন করে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। নেক্সট হচ্ছে প্রতিটি বিদ্যালয়ে পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থা রাখতে হবে। কেমন? তো অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির উদ্দেশ্য কেবল বিদ্যালয়গুলিতে ব্ল্যাকবোর্ড বা শিক্ষা সহায়ক উপকরণ সরবরাহ করাই নয়, বরং দেশের বিদ্যালয়গুলির মান উন্নয়ন করে ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করে তোলা এবং বিদ্যালয়ের একটা উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করা, এটাই ছিল এই অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য। নেক্সট আমি আসবো নবোদয় বিদ্যালয়। জাতীয় শিক্ষানীতি 1986-র অন্যতম গুরুত্বপূর্ণ একটা সুপারিশ ছিল নবোদয় বিদ্যালয় বা পেস সেটিং স্কুল বা মডেল স্কুল, যা দেখে এরা প্রত্যেকটা জেলায় কমপক্ষে একটি করে থাকবে এবং যে বিদ্যালয় দেখে অন্যান্য বিদ্যালয়গুলো পরিচালিত হবে, অর্থাৎ এখানে শিক্ষার আধুনিক সমস্ত রকম উপকরণের ব্যবস্থা থাকবে। কেমন? তো প্রত্যেকটি জেলায় কেন্দ্রীয় সরকার যে পরিকল্পনা করেছিলেন অন্তত 432টি জেলায় একটি করে মডেল স্কুল বা নবোদয় বিদ্যালয় স্থাপনের কথা কিন্তু তখন বলা হয়। আরও বলা হয় এই ধরনের বিদ্যালয়ে 300 জনের বেশি ছাত্র কিন্তু থাকবে না এবং একটি মডেল বিদ্যালয় স্থাপনের জন্য অন্তত 2 কোটি টাকা খরচ করা হবে। কেমন? তো এই নবোদয় বিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, তো আমি সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমাদের সামনে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। প্রত্যেকটি বিদ্যালয় হবে আবাসিক, অবৈতনিক
এবং সহশিক্ষামূলক প্রতিষ্ঠান, এগুলিতে বিনামূল্যে হোস্টেলে থাকার ব্যবস্থা থাকবে। নেক্সট হচ্ছে গ্রামাঞ্চলে থেকে আসা প্রত্যেকটা বালক বালিকার জন্য এখানে 75% আসন তপশিলি জাতি উপজাতিদের জন্য যথাক্রমে শতকরা 15 এবং 7.5% আসন কিন্তু সংরক্ষণ রাখতে হবে। জেলাভিত্তিক জাতীয় পরিকাঠামোর মধ্যে দিয়ে বিদ্যালয়গুলিতে ছাত্র ভর্তি নেওয়া হবে, এনসিইআরটির দ্বারা প্রশ্নপত্র তৈরি হবে এবং সারা দেশে পরীক্ষা পরিচালনা করবে এনসিইআরটি। প্রতিটি শিক্ষার্থীকে পড়ার সময় একটি আঞ্চলিক ভাষা, হিন্দি, ইংরেজি এই 3টে ভাষা শিখতে হয়। এখানে নবম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি বা হিন্দিকে অবশ্যই গ্রহণ করতে হবে। এই বিদ্যালয়ে সারা বছর শিক্ষার্থীদের যেমন কাজের মূল্যায়ন হবে, তেমন পাশাপাশি এই বিদ্যালয়ে সর্বভারতীয় ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে। এই ধরনের বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য, বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা থাকবে। এই বিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষা বোর্ডের দ্বারা অর্থাৎ সিবিএসসি দ্বারা পরিচালিত হবে। এই বিদ্যালয়গুলি পাঠ্যক্রমের দায়িত্বে থাকবেন এনসিইআরটি। কেমন? এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানোর ব্যবস্থা আছে। নবোদয় বিদ্যালয়গুলির কাছে আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তোলাই ছিল এই কমিশনের একটি প্রধান উদ্দেশ্য, অর্থাৎ নবোদয় বিদ্যালয়গুলিকে দেখিয়ে দেশের অন্যান্য বিদ্যালয়গুলো যাতে এইভাবে পরিচালিত হয় এটা দেখানোই ছিল কিন্তু মুখ্য উদ্দেশ্য, অর্থাৎ এটাকে একটা মডেল স্কুল হিসাবে গড়ে তোলা। এরপর আমি আসবো জনার্দন রেড্ডি কমিটির সুপারিশ 1986 জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপ পিওএ প্রোগ্রাম অফ অ্যাকশন 1992। জাতীয় শিক্ষানীতির 1986 মূল্যায়নের জন্য 1990 খ্রিস্টাব্দে রামমূর্তি কমিটি গঠন করা হয়। তো এই রামমূর্তি কমিটির সুপারিশ এবং জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলি পর্যালোচনা করার পর জনার্দন রেড্ডি কমিটির ওপর দায়িত্ব দেওয়া হয়। তো এই জনার্দন রেড্ডি কমিটি 1992 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে কিছু পরিবর্তন নিয়ে আসে। এই পরিবর্তিত শিক্ষানীতি প্রোগ্রাম অফ অ্যাকশন নামে পরিচিত। এই প্রোগ্রাম অফ অ্যাকশনে যেসব সুপারিশগুলো করা হয়েছিল সেগুলো আমি তোমাদের সামনে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে শিক্ষার কাঠামো। সারা দেশের শিক্ষার কাঠামো হবে 10+2+3, অর্থাৎ 10 বছরের মাধ্যমিক শিক্ষা, 2 বছরের উচ্চ মাধ্যমিক এবং 3 বছরের স্নাতক শিক্ষা। কেমন? নেক্সট হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে সুপারিশ সেগুলো হচ্ছে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি শিশু যাতে সর্বজনীন অবৈতনিক শিক্ষা গ্রহণ করতে পারে সেটা দেখা। নেক্সট হচ্ছে বিদ্যালয় ছুট সমস্যা সমাধানের জন্য, অর্থাৎ বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রচুর ছেলে বিদ্যালয় ছেড়ে চলে যেত, তাদের এই সমস্যা সমাধানের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। গ্রামাঞ্চলে কমপক্ষে 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় ছুটের সংখ্যা অন্তত ন্যূনতম 20% কমিয়ে আনা, এই ব্যাপারে পিতামাতাদের সচেতন করতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষার মান নির্দিষ্ট করে দিতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জাতীয় স্তরে একই যাতে পাঠ্যক্রমের ব্যবস্থা করা হয় সেই পাঠ্যক্রম দেখবেন এনসিইআরটি সেই ব্যবস্থার কথা, সেই সুপারিশের কথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়। এছাড়া প্রতি 2টি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের কথা এখানে উল্লেখ করা হয়। গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, অর্থাৎ কোঠারি কমিশন যে সাধারণ বিদ্যালয় ব্যবস্থার কথা বলেছিলেন সেটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার কথা কিন্তু এই কমিশনে পিওএতে বলা হয়। এছাড়া বিদ্যালয় প্রশাসন ও পরিদর্শন ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে এবং মাধ্যমিক স্তরের ইতিহাসকে জাতীয় স্তরের প্রেক্ষিতে তুলে ধরতে হবে। মাধ্যমিক শিক্ষা বোর্ডের পুনর্গঠন ও তাদের স্বশাসনের ব্যবস্থা করার কথাও কিন্তু এখানে বলা হয়। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল এবং যাতে তারা কম্পিউটারে দক্ষ হয়ে ওঠে এবং উন্নত প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে পারে সেই ব্যবস্থার কথাও কিন্তু এই কমিশনে উল্লেখ করা হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা বলছে জাতীয় পাঠ্যক্রম রচনা এবং তার ভিত্তিতে পাঠদান একটা প্যাকেজের ব্যবস্থা গ্রহণ করতে হবে, অর্থাৎ একটা প্যাকেজের মধ্যে দিয়ে যাতে শিক্ষার্থী তার পাঠ্যক্রমটাকে শেষ করতে পারে। নেক্সট হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিতে হবে। স্বশাসিত কলেজ স্থাপন করতে হবে। কলেজের পরিকাঠামো অনুযায়ী ছাত্র ভর্তির সংখ্যা নির্ধারণ করা এবং উন্নত মানের গবেষণার ব্যবস্থা করার কথা কিন্তু এখানে বলা হয়। এছাড়া মুক্ত শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছিল, অর্থাৎ দেশে এত সংখ্যক শিক্ষার্থী যে তাদের সবাইকে কিন্তু কলেজে স্থান দেওয়া সম্ভব হচ্ছিল না, বা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো এতটাই সংকীর্ণ ছিল যে সেখানে সকলকে সুযোগ দেওয়া সম্ভব ছিল না, তাই মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপর তৎকালীন সময় জোর দেওয়ার কথা বলা হয়েছিল। বৃত্তিগত শিক্ষা 1986 সালের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরে 10% এবং 2000 সালের মধ্যে
20% অন্তত ছাত্রছাত্রীদের বৃত্তি শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। অর্থাৎ যত বেশি সংখ্যক বৃত্তি শিক্ষার আওতায় আসবে তত দেশের মানুষ নিজে স্বাবলম্বী হতে পারবে তাড়াতাড়ি, সেই দিক মাথায় রেখেই কিন্তু কমিশন এই সমস্ত কথাগুলো উল্লেখ করেছিলেন। বৃত্তি শিক্ষার উপর শিক্ষার্থীরা যাতে চাকরি পায় এবং স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে তার ব্যবস্থা কিন্তু করা একান্ত প্রয়োজন। প্রথা বহির্ভূত শিক্ষা, বিদ্যালয় ছুট কর্মরত শিশু যে সমস্ত মেয়েরা প্রথাগত প্রতিষ্ঠানে যেতে পারেনি তাদের জন্য প্রথা বহির্ভূত শিক্ষার ব্যবস্থা গ্রহণের কথা কিন্তু বলা হয়। প্রথা বহির্ভূত শিক্ষার জন্য উন্নত মানের শিক্ষা উপকরণ, আগ্রহী উপযুক্ত ব্যক্তিদের শিক্ষক হিসেবে নির্বাচন, প্রথা বহির্ভূত শিক্ষা শেষে শিক্ষার্থীকে প্রথাগত শিক্ষার সঙ্গে যুক্ত করা এবং শিক্ষিত হওয়ার পর তারা যাতে তাদের সার্টিফিকেটে যাতে যথাযথ মূল্য পায় সেদিকেও কিন্তু নজর রাখার কথা বলা হয়। প্রথা বহির্ভূত শিক্ষার প্রসারে পঞ্চায়েত এবং স্বেচ্ছাসেবী সংস্থাকে অধিক গুরুত্ব দেওয়ার কথা এখানে বলা হয়েছিল। প্রথা বহির্ভূত শিক্ষা যাতে আরও বেশি অর্থ বরাদ্দ হয় সে ব্যাপারে নজর রাখার কথাও কিন্তু এখানে বলা হয়। নেক্সট হচ্ছে সমস্ত স্তরের শিক্ষার্থীদের যাতে তাদের পাঠ্যক্রমের একটা একই রকম একটা মেনটেন্স হয়, অর্থাৎ তাদের মধ্যে যাতে সামঞ্জস্য থাকে সে ব্যাপারে লক্ষ্য রাখাও কিন্তু কমিশন বলেছিলেন। প্রতিটি রাজ্য সরকার যাতে তাদের একটা সার্ভিস বা একটা বোর্ড গঠন করতে পারে তার ব্যবস্থা করার কথাও কিন্তু এখানে বলা হয়েছিল। তো সুতরাং এই সমস্ত বিষয়গুলি জনোদ্যান কমিটি 1986 খ্রিস্টাব্দের পর জাতীয় শিক্ষানীতি থেকে অধিক গুরুত্ব দিয়ে এগুলিকে বাস্তবায়িত করার সুপারিশ তারা করে গেছিলেন। এরপর আমি আসবো যে প্রশ্নটা, সেটা হচ্ছে 1986 জাতীয় শিক্ষানীতি এবং 1992 যে খসড়া তার একটা তুলনা বা পার্থক্য, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটাও কিন্তু পরীক্ষায় আসারও কিন্তু বিরাট সম্ভাবনা রয়েছে। তো চলো দেখে নিই ছোটো করে কী আলোচনা এর মধ্যে রয়েছে। স্বাধীনতার পর 1968 এবং 79 খ্রিস্টাব্দে যে নতুন শিক্ষানীতি প্রস্তুত করা হয়, সেই 1986 যে জাতীয় শিক্ষানীতি যেটা প্রস্তুত করা হয়েছিল সেই শিক্ষানীতিকে 1992 সালে পুনরায় সংশোধন করে নাম রাখা হয় POA। এবং সেখানে শিক্ষার ভূমিকা নিয়ে উভয়ের বক্তব্য কী ছিল সেটা নিয়ে আমি তোমাদের সামনে ছোট করে আলোচনা করছি। 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে প্রথাগত শিক্ষার উপর জোর দেওয়া হয় এবং এই শিক্ষা বেশি করে বয়স্ক শিক্ষা, নারী শিক্ষা, তপশিলি জাতি উপজাতি শিক্ষা, এই সমস্ত উন্নয়ন প্রভৃতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। কোথায়? 1986 জাতীয় শিক্ষানীতিতে। অপরদিকে 1992 খ্রিস্টাব্দে যে সংশোধিত খসড়া হয় সেখানে এই সমস্ত প্রথাগত শিক্ষার পাশাপাশি প্রথা বহির্ভূত শিক্ষার উপরেও কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। এই প্রথা বহির্ভূত শিক্ষার কথা কিন্তু 1986 জাতীয় শিক্ষানীতিতে সেভাবে কিন্তু উল্লেখ করা হয়নি। নেক্সট হচ্ছে জাতীয় শিক্ষা ব্যবস্থা। 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে সমগ্র ভারতে একই ধরনের শিক্ষার কাঠামো এবং নিয়মকানুন মেনে চলার কথা কিন্তু বলা হয়। অপরদিকে 1992 খ্রিস্টাব্দে সংশোধিত খসড়ায় যাতে দেশে শিক্ষার ক্ষেত্রে একটা অভিন্ন পাঠ্যক্রম পদ্ধতি নিয়ম নীতি চালু হয় সে বিষয়ে সুপারিশ করার কথা বলা হয়। শিক্ষার সমতা। 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, লিঙ্গ সব কিছু নির্বিশেষে সব শিক্ষার্থীকে সমান সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। অপরদিকে 1992 সালে সংশোধিত খসড়াতে এই সমস্ত দৃষ্টিহীন যে সমস্ত প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তাদেরও বেশি করে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। বয়স্ক শিক্ষার প্রসার। 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে বয়স্ক শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দেওয়ার কথা বলা হয়, যাতে তারা এই কাজে তাদের এই শিক্ষার কাজে আরও বেশি করে কাজে লাগানো যায় তার ব্যবস্থা করতে হবে। অপরদিকে অ্যাডভান্স কোর্স ও মুক্ত শিক্ষার মাধ্যমে বয়স্ক শিক্ষার যাতে আরও প্রসার ঘটানো যায় এ বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে। কোথায়? 1992 শিক্ষানীতিতে। কেমন? অর্থাৎ 1986 শিক্ষানীতিতে বয়স্ক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল, আর অপরদিকে 1992 সংশোধিত খসড়ায় যাতে এই বিষয়টি আরও বেশি গুরুত্ব পায় এবং তাতে যাতে আরও বেশি বয়স্কদের এই সাক্ষরতার কাজে লাগানো যায় তার উপরই গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। 86 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। সুপারিশ করা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে 2টি করে ঘর থাকবে এবং প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে 2 জন করে শিক্ষক থাকবেন, যাদের মধ্যে একজন হবেন অবশ্যই মহিলা শিক্ষক। 1992 খ্রিস্টাব্দে যে সংশোধিত খসড়া তৈরি করা হয় সেখানে প্রাথমিক শিক্ষার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয় এবং প্রতিটি বিদ্যালয়ে 3টি ঘর এবং 3 জন করে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছিল। ওখানে ছিল 2টি ঘর 2 জন করে শিক্ষক, আর এখানে বলা হলো 3টে ঘর 3 জন করে শিক্ষক। এছাড়াও
শিক্ষার্থীদের বিনামূল্যে বই খাতা, দুপুরের খাবার অর্থাৎ মিড ডে মিল, ওষুধপত্র, পোশাক প্রভৃতি দেওয়ার ব্যাপারেও সুপারিশ করা হয়, যা বর্তমান দিনের পক্ষে কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক। মাধ্যমিক শিক্ষা 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। পাঠ্যক্রমকে বৃত্তিমূলক করার ব্যাপারেও কিন্তু সুপারিশ করা হয়েছিল। অপরদিকে 1992 খ্রিস্টাব্দে সংশোধিত খসড়া অর্থাৎ পিওএতে স্বল্প মেধাযুক্ত শিক্ষার্থীদের জন্য বৃত্তি শিক্ষার কথা বলা হয়, অর্থাৎ এখানে কিন্তু সবার জন্য বৃত্তি শিক্ষার কথা বলা হয়নি। যে সমস্ত শিক্ষার্থীরা মেধাবী শুধুমাত্র তাদেরই বৃত্তি শিক্ষার কথা বলা হয়েছিল, এবং নতুন নতুন যাতে আরও নতুন নতুন বৃত্তি সহায়ক বিষয় যেগুলি আছে, যেগুলি সমাজ উপযোগী, সেই সমস্ত বিষয়গুলিকে পাঠ্যক্রমে স্থান দেওয়ার কথা বলা হয়েছিল। শিক্ষার বৃত্তিমুখীকরণ 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল যে শিক্ষার্থীকে বৃত্তিমুখী করার জন্য শিক্ষার্থীদের মধ্যে মানসিকতা গড়ে তুলতে হবে, এবং উচ্চ মাধ্যমিক স্তরে 1990 খ্রিস্টাব্দের মধ্যে 10% এবং 1995 খ্রিস্টাব্দের মধ্যে 25% শিক্ষার্থীকে বৃত্তিমুখী শিক্ষার আওতায় আনার কথা কিন্তু এখানে বলা হয়। অপরদিকে 1992 খ্রিস্টাব্দের সংশোধিত খসড়াতে বৃত্তিমুখী শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়, এবং উচ্চ মাধ্যমিক স্তরে 1995 খ্রিস্টাব্দে 10% এবং 2000 সালের মধ্যে 25% শিক্ষার্থীকে বৃত্তিমুখী শিক্ষায় আওতায় আনার কথা বলা হয়েছিল। জীবিকার থেকে ডিগ্রিকে বিচ্ছিন্নতা, এটা কিন্তু বিরাট একটা ইম্পর্টেন্ট পার্ট। 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে জীবিকার থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়। 1992 খ্রিস্টাব্দে সংশোধিত খসড়ায় জীবিকার থেকে ডিগ্রিকে আলাদা করার জন্য পাঠ্যক্রম সংশোধনে করার কথা বলা হয়। ওখানে বলা হয়েছিল জীবিকা ডিগ্রি থেকে চাকরিকে আলাদা করতে হবে, আর এখানে জীবিকার থেকে ডিগ্রিকে তো আলাদা করতেই হবে, প্লাস পাশাপাশি পাঠ্যক্রমটাও পরিবর্তনের কথা কিন্তু এই পিওএতে বলা হলো। পরীক্ষা ব্যবস্থা ও মূল্যায়ন পদ্ধতি 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে উল্লেখ করা হয় যে শিক্ষা ব্যবস্থার একটা বড় ঘাটতি হলো অমনোবৈজ্ঞানিক পরীক্ষা পদ্ধতি, অর্থাৎ মনোবৈজ্ঞানিক নয়। তাই এই প্রকার পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের কথা 1986 জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল। অপরদিকে 1992 খ্রিস্টাব্দের শিক্ষানীতিতে সংশোধিত খসড়াতে বলা হয় বর্তমান পরীক্ষা পদ্ধতির নির্ভরযোগ্যতা এবং যথার্থতা নেই, তাই বিজ্ঞানসম্মত উপায়ে মূল্যায়ন করার জন্য পরীক্ষা পদ্ধতিকে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে তারপর সেইভাবে পরীক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন আনার কথা এখানে উল্লেখ করা হয়। শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে শিক্ষকদের মান উন্নয়ন এবং মর্যাদা বৃদ্ধির ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করার কথা বলা হয়েছিল। শিক্ষকদের প্রয়োজন মতো প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। অপরদিকে 1992 খ্রিস্টাব্দে শিক্ষানীতির সংশোধিত খসড়াতে শিক্ষকের মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়, অর্থাৎ তাদের আরও যাতে সুযোগ সুবিধা দেওয়া যায়, যাতে তারা আরও আগ্রহী হয়ে এই পেশায় আরও ভালো ভালো ছেলেমেয়েরা যাতে আসতে পারে, সে ব্যাপারে লক্ষ্য রাখার কথাও এই কমিশনে উল্লেখ করা হয়েছিল। নেক্সট হচ্ছে 1992 খ্রিস্টাব্দে এই যে খসড়া, এই যে জাতীয় শিক্ষানীতি যে আলোচনা হয়েছিল, সেখানে 1986 যে অসম্পূর্ণতাগুলো ছিল সেগুলিকে দূর করে এবং বাস্তবমুখী কার্যকরী করে তোলার জন্য এই কমিশনে পিওএ বিভিন্ন ধরনের সুপারিশগুলো কিন্তু তারা করেছিলেন। কেমন? এবার আমি আসব জাতীয় শিক্ষানীতির 1986 এই অধ্যায়ের শেষ কোশ্চেন। আমার 1990 যে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল তার সুপারিশগুলো কি কি ছিল। পরীক্ষায় একটা শর্ট নোটস কিন্তু আসে যে রামমূর্তি কমিটির সুপারিশগুলো আলোচনা করো। এক্ষেত্রে আমি কয়েকটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 1990 সালে যে রামমূর্তি কমিটি তৈরি হয়েছিল তার রিপোর্টে কি কি সুপারিশ ছিল। প্রথম হচ্ছে শিক্ষাক্ষেত্রে সকলের সমান সুযোগ তথা সাম্য এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা দরকার। 2 নম্বর হচ্ছে সকল স্তরের শিক্ষাক্ষেত্রে ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ করা দরকার। শিক্ষার মাধ্যমে সমাজের আপামর জনগণের মধ্যে একটা মূল্যবোধ গড়ে তোলা প্রয়োজন। নেক্সট হচ্ছে কমন স্কুল প্রথার প্রবর্তন ঘটানো প্রয়োজন। স্ত্রী শিক্ষার প্রসারে অধিক গুরুত্ব প্রদান করা উচিত। পরীক্ষা ব্যবস্থার এবং মূল্যায়ন ব্যবস্থার সংস্কার করা। শিক্ষার সকল স্তরে কর্মসংস্কৃতিকে ফিরিয়ে আনা। মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষার শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করা। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফি বাড়ানো প্রয়োজন। এই সমস্ত বিভিন্ন বিষয়গুলি কিন্তু রামমূর্তি কমিটি তার আলোচনায় সুপারিশে কিন্তু রেখে গেছেন। যাই হোক, আজকে তোমাদের সামনে আমি এই জাতীয় শিক্ষানীতির 1986
যে কমিশন তৈরি হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বে, সেই নিয়ে বিভিন্ন বিষয় কোশ্চেন উত্তরের মধ্যে দিয়ে আমি সংক্ষেপে যতটা সম্ভব তোমাদের সামনে আলোচনাটিকে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা প্রত্যেকে অবশ্যই ভিডিওটি একবার না